দৃষ্টান্ত তার স্থাপন করতে চায়। সরকার তো সব পার্টিজান করেছে, তারা কোনো বিশৃঙ্খলা দমন করতে পারে নাই, দুষ্কৃতকারীদের দমন করতে পারে নাই, কোন চোরা কারবারিকে শাস্তি দিতে পারে নাই, বরং চোরা কারবারিদের উৎসাহিত করেছে। দেশের থেকে অর্থ পাচার রোধ করতে পারে নাই, বরং নিজেরাই অর্থ পাচার করেছে। আলিবাবা 40 জনের মতো, আলিবাবা একজন আর 40টা আলিবাবার প্রতিদ্বন্দ্বী, ওই যে 40 জনের গ্রুপ, ও 40 জনের ফ্যামিলি হয়ে গেছে। সবকিছু ভালো কাজ তো করতে পারে নাই, বিষয়টা অবকাঠামোগত উন্নয়ন ছাড়া। মানুষ দেশকে শক্তিশালী করার জন্য, অর্থনীতিকে শক্তিশালী করার জন্য যেগুলো করা দরকার সেগুলো করতে পারে নাই। সমাজকে সন্ত্রাস মুক্ত করার জন্য, দুষ্কৃতকারী মুক্ত করার জন্য যেটা করা দরকার সেটা করতে পারে, বরং নিজেদের দলের ছাত্র এবং যুব ক্যাডারদের সশস্ত্র অবস্থায় মাঠে নামিয়ে দিয়ে দেশটাকে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। সুতরাং ভালো কাজ খুব কম, তার ফল তারা পেয়েছে, আমরা দিতে চাইলেও পারবো না। এখন এই সরকার যদি কোনো বিশৃঙ্খলাকে দমন করে, এই দেশের মানুষ সেটাকে আননেসেসারি, অযৌক্তিক একটা দাবি নিয়ে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, সেখানে যদি সরকার কঠোর সেটা দমন করে, অবশ্যই দেশের মানুষ সমর্থন করবে। এই জন্য তাদের আকাঙ্ক্ষার সরকার হলো এটা। এটা কোন রাজনৈতিক দল কিন্তু সরকারটাকে ক্ষমতায় আনেনি। যেমন 2006 সালের ফখরুদ্দিন মইনুদ্দিনের সরকারকে যে বর্তমান পতিত শেখ হাসিনা বলছিলেন এটা আমাদের আন্দোলনের ফসল সরকার। এবার কিন্তু কোন রাজনৈতিক দল বলতে পারবে না যে এই সরকার তারা এনেছে, এটা এনেছে ছাত্র জনতা এবং তাদেরই। রাজনৈতিক দলের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে রাজনৈতিক দল যদি শেষ মুহূর্তে মাঠে না থাকতো তাহলে এই আন্দোলন হয়তো সফল হতো না। আমরা পক্ষ থেকে কিন্তু এই বক্তব্য তারা এটা বলতে পারে, কিন্তু যুক্তি দিয়ে বুঝাতে হবে যে 15 বছর তারা কি করেছিল। 15 বছরে তো তারা শেখ হাসিনার গদিকে 1 ইঞ্চি তোলাতে পারেনি। আর এই শিক্ষার্থীদের আন্দোলন 15 দিনে সরকার গদি শুধু তোলায়নি, একেবারে উল্টে দিয়েছে, একেবারে উল্টে দিয়েছে। সুতরাং ওই গল্প টল্প আমাদের কাছে করা যাবে না। আমি তো 1969 সাল থেকে রাজনীতির অবজারভার, ছেলেবেলা থেকে দেখে আসছি রাজনৈতিক ঘটনাগুলি। আমাদের কাছে গল্প টল্প করবো না। 1990 করে যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করেছে, এখন তাদের বয়স 20-25, তাদের কাছে এই গল্পগুলো চলবে, আমরা করেছি। কারণ 90 গণঅভ্যুত্থান তো আমরা দেখছি, আইয়ুব খানের পতনও আমরা দেখেছি। সুতরাং এইগুলো বলার দরকার নাই। কথা হলো যে এই সরকার সাথে আমরা চ্যালেঞ্জ নিয়ে কথা বলছি, মানে সক্ষমতা এবং চ্যালেঞ্জ। আপনি বলছেন যে সরকারের সক্ষমতা আছে, কিন্তু চ্যালেঞ্জ গুলো কি? চ্যালেঞ্জ গুলো আছে। আমি খুব ভয় পাচ্ছি আজকে। কেন? স্পিকার কোন রকম মানে পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগে উনি পদত্যাগ করলেন। কেউ তার পদত্যাগ চায় নাই, আপনি খেয়াল করতে হবে বিষয়টা। কেউ তার পদত্যাগ চায় নাই, কেউ তাকে পদত্যাগ করতে বাধ্য করে না, বলে না আপনি পদত্যাগ করেন। হ্যাঁ, তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, মামলাটা সেটা করে দেখা যাবে। আমাদের এই বর্তমান যে সংবিধান ভালো আছে, এই সংবিধান অনুযায়ী এই স্পিকার থাকবেন পরবর্তী সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে, সংখ্যাগরিষ্ঠ দল যাকে স্পিকার করবে উনি তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। ওই সংসদ সদস্যদের উনি এখন তার সংসদ নেই, দেখেন বলি সংসদ নেই, আমি বলতে দেন আগে উনি সংসদ ডিজলভ হলেও স্পিকার এবং স্পিকার থাকেন। 2006 সালে যখন সংসদ ডিজলভ হয়ে গেল, স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার এবং ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী কিন্তু পতাকা লাগিয়ে ঘুরেছেন 2008 সাল পর্যন্ত। 9 সালে যখন আমরা আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তাদের পার্লামেন্ট হলো, সংসদীয় দল হলো, পার্লামেন্ট গঠন হলো, তখন ওই স্পিকারের কাছে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার তাদেরকে শপথ করিয়ে, শপথটা করার উপরে দায়িত্ব হস্তান্তর করেছিলেন। আজকে স্পিকার পদত্যাগ করেছেন। স্পিকার পদত্যাগ করে একটা সাংবিধানিক সংকট দেখা দিল। কেন জানেন? আমাদের বর্তমান সংবিধানে আছে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, পদত্যাগ করতে বাধ্য হন বা কোনো কারণে উনি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন বা বাধ্য হন, অসুস্থ হতে পারেন, মারা যেতে পারেন, ওনার অনুপস্থিতিতে সংসদের স্পিকার ভারপ্রাপ্ত বা অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। আর স্পিকার যদি না থাকে, এখন তো স্পিকার এখন দায়িত্ব পালন করবেন কে? এই যে সাংবিধানিক সংকট, আমার তো মনে হচ্ছে এটা পরিকল্পিত। বাংলাদেশকে
একটা নতুন সাংবিধানিক সংকটে ফেলার জন্য ফ্রম সাম কর্নার এটা করা হয়েছে। কিন্তু আমরা তো এও দাবি শুনছি যে যে বর্তমান যে রাষ্ট্রপতি সেটা আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি, ফলে স্বৈরাচারী সরকারের রাষ্ট্রপতি তার ক্ষমতা থাকার নৈতিক অধিকার নাই, অনেকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করছে। এটা তারপরে তারা রাজনীতি বিজ্ঞান সম্পর্কে কতটুকু জানে না আমি জানি না, হয়তো আমার থেকে অনেক বেশি জানে, তারা অনেক বেশি পণ্ডিত। কিন্তু আমি যতটুকু বুঝি যে এই রাষ্ট্রপতি নির্বাচিত থ্রু দি পার্লামেন্ট 5 বছরের জন্য, 5 বছরের আগে উনি যদি নিজে পদত্যাগ না করেন আর মারা না যান, ওনাকে সরানোর কোনো ক্ষমতা কারণ নাই। এখন বলবেন বিপ্লবের কথা, যদি বিপ্লব হয় এটাকে বিপ্লব ধরে নেন আপনি এবং রাষ্ট্রপতিকে আপনি আউট করতে চান, তাহলে আপনাকে এই যে আমার হাতে আছে সংবিধানটা, আপনাদেরকে এই যে আমাদের পবিত্র সংবিধান, এটা 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দিয়ে আমরা এই সংবিধান পেয়েছি, যদি এরপরে 16টা পরিবর্তন হয়েছে, এই সংবিধান যদি বহাল থাকে তাহলে আপনি রাষ্ট্রপতিকে সরাতে পারবেন না। দেখেন, রাষ্ট্রপতিকে সরাতে হলে যে শূন্যতা সৃষ্টি হবে, যেটা সংবিধান আপনাকে বাতিল করতে হবে, একদম বাতিল করার পরে অর্ডিন্যান্স দিয়া আপনাকে রাষ্ট্র চালাতে হবে। সেক্ষেত্রে আপনাকে আর গণতান্ত্রিক শাসন থাকলো না, তার জায়গা কারা দখল করবে এটা তো আপনি বুঝতে পারেন, এটা ওই শূন্যতা কিভাবে পূরণ হয়। সুতরাং যারা বলছে যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, তারা একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হবে,